আচ্ছা, সো এগুলা হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 16 এর মোটামুটি আমাদের কনসেপ্ট সবই শেষ। এখন হচ্ছে চ্যাপ্টার 16 এর হচ্ছে আমরা একটা রিভিউ ওয়াক থ্রু করব, যেহেতু হচ্ছে আমাদের টাইম আছে। কারণ আমি তো খুব ফাস্ট আমি চলে যাচ্ছিলাম, আমাদের কোনো মানে আগের চ্যাপ্টারগুলো শেষ করে হচ্ছে আমরা ওইভাবে কোনো কোয়েশ্চেন সলভ করিনি। সো একটা ল্যাকিংস থেকে যায়। সো যেহেতু টাইম আছে, so তাহলে বেটার হয় যে আমরা এই চ্যাপ্টারগুলো শেষ করে এন্ড দেন একটা চ্যাপ্টার শেষ করে আমরা ওই চ্যাপ্টারের কোশ্চেন পেপারের কনসেপ্টগুলো হচ্ছে আমরা একটু ওয়াক থ্রু করে যাব। তাহলে হচ্ছে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, কোশ্চেন প্যাটার্নগুলো বুঝতে পারলাম, আমাদের টপিকটাও রিভাইজ হয়ে গেল। সো আজকে ক্লাস খুব বেশি লেন্দি হবে না, কারণ এখানে হচ্ছে আমরা জাস্ট অনলি চ্যাপ্টার 16 হচ্ছে আমরা কিছু স্পেসিফিক কোশ্চেন পেপার থেকে হচ্ছে আমরা কিছু কোশ্চেন দেখে আমরা সেগুলো সলভটা দেখবো যে কেমন হবে সলভগুলো, যাতে হচ্ছে আমরা দেখি যে আমাদের কোনো এক্সট্রা কোনো টপিক বা এক্সট্রা কোনো কন্টেন্ট নিয়ে হচ্ছে আমাদেরকে স্টাডি করা লাগবে কিনা। অ্যান্ড দেন হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা একটু লেন্দি করে ফেলবো। নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা একটু লেন্দি করে ফেলবো, কারণ ওইখানে হচ্ছে আমরা মেবি ওই যে রিস্ক প্রসেসর যেটা ছিল ওটা মেবি আমাদের কোনো চ্যাপ্টার দেখি, মেবি 17 মনে হয়, ওটা 17। সো রিস্ক প্রসেসর এটা 17, না 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 সরি, ওটা হচ্ছে 15। সো আমরা হচ্ছে চ্যাপ্টার 15 যাবো, প্রসেসরস অ্যান্ড প্যারালাল প্রসেসিংয়ে যাবো। সো ওইখানে হচ্ছে আমরা আমাদের ওই ক্লাস রেকর্ডটা হচ্ছে আমরা একটু লেন্দি করে ফেলবো, তাহলে মোটামুটি ব্যাকআপ দিয়ে কভার হয়ে যাবে। যাই হোক, সো আমরা কন্টেন্টে ফিরে আসি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অক্টোবর নভেম্বর 2023, ভ্যারিয়েন্ট হচ্ছে 31। সো এখানে বেসিক্যালি দেখেন আমাদের এখানে ফার্স্ট যে আমাদের কোয়েশ্চেনটা আসছে আমাদের চ্যাপ্টার 16 থেকে, এটা না, এটা ডিফারেন্ট চ্যাপ্টার। আমরা পরেরটা আসি, দেখেন এখানে বলছে two of the process states are the running states and the ready state. Identify one another process states. তাহলে এখানে হচ্ছে আপনাকে এই আমাদের সিপির মধ্যে যে মেইন তিনটা স্টেট ছিল, তার মধ্যে এখানে দুইটা স্টেট নাম বলা আছে, আপনাকে আরেকটা বলতে হবে। সো আমরা সিম্পলি বলতে পারি হচ্ছে আমাদের ব্লক স্টেট, যে ব্লক স্টেটটা ছিল ওইটা ব্লক স্টেট। আচ্ছা, তারপর এখানে বলছে আউটলাইন কন্ডিশনস আন্ডার হুইচ আ প্রসেস কুড চেঞ্জ ফ্রম দ্য রানিং স্টেট টু দ্য রেডি স্টেট। আউটলাইন কন্ডিশনস আন্ডার হুইচ আ প্রসেস কুড চেঞ্জ ফ্রম দ্য রানিং স্টেট সো টু দ্য রেডি স্টেট। সো রানিং স্টেট থেকে রেডি স্টেটে হচ্ছে এই যে চেঞ্জিংটা যে হচ্ছে আমাদের মানে শিফট যে হচ্ছে আমাদের একটা প্রসেস, রানিং স্টেট থেকে কোথায় আছে রেডি স্টেটে যে আপনাদের সুইচিংটা হচ্ছে। সো এইটা কেন হচ্ছে, এটা একটা কন্ডিশন হচ্ছে, আপনাকে বলতে যে কোন কন্ডিশনটা আমাদের সিস্টেম ডিটেক্ট করলে হচ্ছে এই কাজটা হয় যে আমাদের প্রসেসটা হচ্ছে রানিং স্টেট থেকে রেডি স্টেটে চলে যাচ্ছে। তাহলে এখানে মেইনলি কিন্তু আমরা বলতে পারি যে আমাদের কিন্তু দেখেন আপনার সিপিইউ একটা প্রসেস রানিং করতেছিল, বাট অ্যাট দ্যাট টাইম হুট করে দেখা গেলো কোনো না কোনো কারণে হচ্ছে আপনার প্রসেস কি বলে কোনো না কোনো কারণে হচ্ছে আপনার প্রসেসটা হচ্ছে মানে সিপিইউতে যে প্রসেসটা রানিং ছিল ওইটা হচ্ছে টেম্পোরারি পজ হয়ে গেছে। দেন হচ্ছে টেম্পোরারি পজ হয়ে আপনার সিপিইউতে যদি কোনো সিগন্যাল আসে ওই সিগন্যালটাকে হচ্ছে কিন্তু হচ্ছে এক্সিকিউট করে দেন হচ্ছে আমাদের ওই কি বলে যে আমাদের প্রিভিয়াস যে টাস্কটা যেই পজিশনে হোল্ড হয়ে গেছিল তা ঠিক তারপর থেকে আবার স্টার্ট করবে। মানে এটা কিন্তু ওয়ান ক্যান আমাদের একটা ইন্টারাপ্টের কনসেপ্ট ছিল। তাহলে এই যে একটা প্রসেস রানিং অবস্থায় ছিল, সো তখন দেন তখন যদি এটা রানিং স্টেট থেকে রেডি স্টেট চলে যায়, তার মানে কি, তার মানে কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের আমাদের সিপিতে কিন্তু একটা ইন্টারাপ্ট সিগন্যাল কিন্তু অ্যারাইভ করছিল, যার কারণেই কিন্তু হচ্ছে আমাদের ওই একটা প্রসেস রানিং স্টেট থেকে রেডি কিউতে চলে যেতে পারে। সো তাহলে এখানে হচ্ছে আমরা একটা পয়েন্ট লিখতে পারি কোয়েশ্চেন লিখে এটা হচ্ছে আমাদের অক্টোবর না লেখা দোকানে আমরা সিম্পলি লিখি। এটা আমাদের কোশ্চেন ছিল হচ্ছে আচ্ছা এইটা সো যাক, তো বেসিক্যালি আমাদের অ্যান্সার যেটা আসতেছে এটা হচ্ছে যে আপনার আমরা বলতে পারি হোয়েন interrupt
when an interrupt signal arrives at the CPU. তো এটাকে বলে হচ্ছে when an interrupt signal arrives at the CPU. সো হ্যাঁ, বাট আমাদের এটা হচ্ছে কিন্তু 1 পয়েন্টের জন্য, বাট আমাদের এখানে কোশ্চেন তো হচ্ছে 2 পয়েন্টের জন্য। সো আমাদেরকে আরেকটা পয়েন্ট লিখতে হবে। সেখানে আমরা বলতে পারি যে যদি এমন হয় যে আমাদের সিপিইউতে যেই রেডি কিউ ছিল, আমাদের যেই রেডি স্টেট ছিল, সো রেডি স্টেটে যদি কোনো এমন কোনো আমাদের প্রসেস যদি আসে, আর আমরাই যদি কোনো প্রসেস যদি আমরা ওই ইনপুট করি, তাহলে তখন কি হয়? তখন কিন্তু হচ্ছে বেসিক্যালি ওই আমাদের কি বলে যে আমাদের ওই হায়ার প্রায়োরিটি যে আমাদের ইন্টারাপ্ট সিগন্যালটা আসবে, বা হচ্ছে আমাদের হায়ার প্রায়োরিটির যে সিগন্যালটা হচ্ছে সিপিতে আসবে, সিপি কিন্তু হচ্ছে ঠিক ওই সময় কিন্তু ওই সিপিওতে যেই প্রসেসগুলো রানিং ছিল ওইগুলোই কিন্তু হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরিতে সেন্ড করে দেয়। দেন হচ্ছে আপনার ওইটাকে আগে ফুললি প্রসেস করে দেন হচ্ছে আবার আমাদের ওই প্রিভিয়াস যে টাস্ক ছিল সেই টাস্কগুলো হচ্ছে ভার্চুয়াল মেমোরি থেকে আমাদের সিপিওতে ব্যাক আসবে। মেন থিম হচ্ছে এটা। তাহলে এই যে একটা প্রসেস রানিং এসে থেকে তাহলে কখন তাহলে যাচ্ছে আমাদের ইয়ের কিউতে, রেডি কিউতে, ওই যে আপনার রেডি কিউতে যদি কোনো হায়ার প্রায়োরিটির কোনো প্রসেস যদি থাকে, তাহলে তখন কিন্তু অবশ্যই ওই হায়ার প্রায়োরিটি প্রসেসটা কিন্তু হচ্ছে কি আপনার ওই মানে রানিং স্টেটে চলে যাবে। অ্যান্ড রানিং স্টেটে যেটা হচ্ছে আমাদের রানিং ছিল সেটা হচ্ছে আমাদের ওই কি বলে আমাদের রেডি স্টেটে চলে আসবে। তাহলে বেসিক্যালি আমরা এখানে লিখতে পারি আমরা লিখতে পারি if there is a process, sorry, if there is a okay, there's a process, there is a process with a higher priority, there's a process with a higher priority in the ready queue. So কি বললাম, if there is a process with a higher priority in the ready queue, so then হচ্ছে কি করব, the running process is preempted. Running process, the running, so কি লিখছি যে if there is a process with a higher priority in the ready queue, so ready queue যদি আমাদের কোনো হায়ার প্রায়োরিটির কোনো প্রসেস যদি থাকে তাহলে ওইটাকে কিন্তু হচ্ছে আমাদের সিপিইউ কিন্তু আগে এক্সিকিউট করবে। সেই জন্য দেখা গেলো যে দেখেন মাঝে মাঝে কিন্তু কিরকম বলবো, এমনও হয় যে আপনার সিস্টেমে, সো তাহলে ফাইনাল থিম হচ্ছে যে আমাদের কোনো প্রসেস যখন রানিং থাকে তখন যদি আমাদের কোনো হায়ার প্রায়োরিটি বেসড কোনো প্রসেস যদি আমাদের রেডি কিউতে থাকে, তাহলে তখন সিপি হচ্ছে তার কারেন্ট রানিং যেই প্রসেসটা ছিল সেটাকে হচ্ছে পজ করে ওইটাকে আবার রেডি কিউতে পাঠিয়ে দিবে। আর রেডি কিউতে হায়ার প্রায়োরিটি যেই প্রসেস ছিল সেটা হচ্ছে আর্জেন্ট প্রসেস করে বের করে তারপর হচ্ছে আবার প্রিভিয়াস টাস্কটাকে হচ্ছে সে আবার কন্টিনিউ করবে। সো এই দুইটা কারণে কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি তাহলে কী হতে পারে, কী জানিয়েছিল কোয়েশ্চেনটা, সো তো এই মেইন দুইটা কারণে কিন্তু হচ্ছে কি আমাদের একটা প্রসেস রানিং স্টেট থেকে আমাদের রেডি কিউতে আসতে পারে। আচ্ছা, সো এরপরে হচ্ছে রিভার্স পলিসি নোটেশন, তো এটা পারবেনই ভালো করে, ওটা নিয়ে হয়তো আমার কোনো কিছু বলার নাই। আর তারপর হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো আস্তে আস্তে, লাইক এই যে আমাদের এখানে হচ্ছে কিছু সুডোকোড বেস কিছু প্রবলেম এখানে আসে, হ্যাঁ, এই যে আমাদের এডিটি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ থেকে কিছু কোশ্চেন আসে, তো এইগুলো হচ্ছে আমরা দেখবো আস্তে আস্তে। এই যে এই টাইপের কিছু কোশ্চেনগুলো আছে আমরা এগুলো দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের এইটা গেল, এবার আসে না চারেরটা। সো এখানে আমাদের বলছে আউটলাইন দ্য রিজনস হোয়াই এন অপারেটিং সিস্টেম মে নিড টু ইউজ ভার্চুয়াল মেমোরি। সো ভার্চুয়াল মেমোরি হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমটা কেন ইউজ করে অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো মেন দুটো রিজন আমাকে বলতে হবে। সো বেসিক্যালি আমরা তো সিম্পলি বলতে পারি যে যখন হচ্ছে আমাদের র্যামটা কিন্তু আমাদের কি হয়ে যায় যে মানে স্লোলি রান করতেছে, বা দেখা যায় যে আমাদের
র্যামে হচ্ছে বেশি লোড হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের র্যামটা স্লো হয়ে গেছে। মেন থিম কিন্তু এটাই যে আমাদের মানে দেখেন র্যাম কিন্তু তখনই স্লো হয় যখন কিন্তু হচ্ছে র্যামে কিন্তু খুব বেশি একটা স্পেস থাকে না। ধরেন আপনার র্যামের সাইজ হচ্ছে 4 GB, র্যাম ধরেন যে এখন আপনার অলমোস্ট 3.9 GB আপনার ফিল আপ হয়ে গেছে, তাহলে তখনই কিন্তু আপনার র্যামটা কিন্তু ল্যাগ করা শুরু করবে, আপনার র্যাম কিন্তু তখন স্লো কাজ করা শুরু করবে। সো এই জন্য হচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে এখন আপনি তো এটা বলতে বলতে পারেন যে আমরা কি এটা বলতে পারি না, যখন হচ্ছে র্যাম ফুল হয়ে যায় তখন হচ্ছে আমরা এই ভার্চুয়াল মেমোরিতে হচ্ছে আমরা আম, মানে আমরা ডেটা আর পেজ আমরা ট্রান্সফার করি। বাট মেইন থিম কিন্তু ওইটা হচ্ছে আমরা মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য হচ্ছে আমরা এটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হয় যে সেটা হচ্ছে আমাদের র্যামে যখন অলমোস্ট আমাদের কি বলে যে আপনার মানে স্টোরেজ প্রায় ফুল হয়ে আসছে, অ্যাট দ্যাট টাইম হচ্ছে আমাদের র্যামটা কিন্তু স্লো হয়ে যায়, অ্যান্ড তখন হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমটা ইউজ করে থাকে। আচ্ছা, সেটা গেল। তো এই একটা বললাম তো যে তাহলে তাহলে আমরা কি মেনলি তাহলে মেন থিম দিয়ে এটা বলতে পারি যে ভার্চুয়াল মেমোরি ইজ ইউজ হোয়েন র্যাম ইজ বিকাম স্লো অফ স্টোরেজ অর র্যাম has become its র্যাম কি বলা যায়, এটাই বলা যায় যে ভার্চুয়াল মেমোরি ইজ ইউজ হোয়েন র্যাম ইজ বিকাম স্লো। আমরা বেসিক্যালি এটা বলতে পারি, আর এটাও বলতে পারি যে ভার্চুয়াল মেমোরি ইজ ইউজ হোয়েন র্যাম ইজ বিকাম অলমোস্ট ফুল, or virtual memory is used when the storage of RAM is almost full। আমরা এইভাবে এটা বলতে পারি। তারপর হচ্ছে আমরা এটা বলতে পারি virtual memory is or virtual memory may used for efficient use of RAM। কারণ দেখেন আমাদের এরকম একটা মেইন কনসেপ্ট হতে পারে যে র্যামের এফিসিয়েন্ট ইউজের জন্য কিন্তু হচ্ছে আমরা ভার্চুয়াল মেমোরি ইউজ করে থাকি। কেন দেখেন এটা বলি, অনেক সময় দেখা যাবে কি যে আপনি হচ্ছে এমন একটা প্রসেস কিন্তু হচ্ছে আপনি ইনপুট করছেন, ওই প্রসেসটা হচ্ছে আপনার র্যামেও ধরতেছে না। আপনার ধরেন যে আপনার র্যামের সাইজ হচ্ছে 4 GB, আপনার প্রসেসের সাইজ হচ্ছে 5 GB, তাহলে তখন কিন্তু হচ্ছে র্যাম কিন্তু হচ্ছে উইথ দ্য হেল্প অফ ভার্চুয়াল মেমোরি আপনার ফুল প্রসেসটাকে কিন্তু সে হচ্ছে হোল্ড করে রাখবে, হোল্ড করে কিন্তু সেটাকে প্রসেস করবে। সো ব্যাপারটা এরকম যে আপনার প্রসেসের সাইজ হচ্ছে 5 GB, র্যামের স্টোরেজ হচ্ছে 4 GB, আপনার পিসিতে যদি হচ্ছে ভার্চুয়াল মেমোরি না থাকতো তাহলে ধরেন যে আপনার ওই প্রসেসটাকে এক্সিকিউট করতে আপনার টাইম লাগছে 5 মিনিট। এখন আপনার পিসিতে এখন ধরেন যে রাইট নাও ভার্চুয়াল মেমোরি আছে, তাহলে আপনার যে 5 GB সাইজের যে প্রসেসটা সেটা হচ্ছে র্যামের মধ্যে থেকে 4 GB নিয়ে নিল, আর ভার্চুয়াল মেমোরি থেকে আপনার 1 GB নিয়ে নিল, তাহলে এই যে ভার্চুয়াল মেমোরি থেকে যে একটা স্পেস যে শেয়ার করা হলো প্রসেসিং এর জন্য, সো দেখা গেল যে এই প্রসেসটা কিন্তু তখন আপনার 5 মিনিটের জায়গায় দেখা গেল যে উইদিন 2 মিনিটসের মধ্যে আপনার প্রসেস হয়ে বের হয়ে গেল সেটা। তাহলে এটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু মোর এফিসিয়েন্ট। সেই জন্য হচ্ছে আমি এখানে সিম্পলি বলতে পারি যে ভার্চুয়াল মেমোরি মে ইউজ ফর এফিসিয়েন্ট ইউজ অফ র্যাম। সো আমরা এটার জন্য বলতে পারি অ্যান্ড সামটাইম দেখা যায় আমাদের র্যামের মধ্যে কিন্তু ওই যে আমি বলছিলাম না মাঝখানে যখন আমরা ওই ভার্চুয়াল মেমোরি পড়তেছিলাম ওই যে পেজিং তারপরে সেগমেন্টেশন পড়তেছিলাম, তখন আমরা একটা কনসেপ্ট পড়ছিলাম না যে অনেক সময় দেখা যায় যে র্যামের মধ্যে কিন্তু অনেক ডেটা অনেক পেজ কিন্তু আপনার একটা লং টাইম ধরে কিন্তু ওয়েট করতে থাকে। সো এট দ্যাট টাইম তারা ওই সময় কিন্তু হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম যেটা থিঙ্ক করে যে র্যামের মধ্যে যেহেতু এই ডেটাটা র্যামের মধ্যে যেহেতু এই ইনফরমেশনটা অনেক টাইম ধরে ওয়েট করতেছে, তাহলে আমরা আপাতত র্যামের মধ্যে থেকে এটাকে আমরা সরাই, এটাকে আমরা ভার্চুয়াল মেমোরিতে নিয়ে যাই। র্যামের মধ্যে হচ্ছে আমরা কোনো এই আর্জেন্ট টাস্কে আমরা নিয়ে আসতে পারি, যাতে হচ্ছে আমাদের সেই সিপিইউর পারফরমেন্সটা হচ্ছে আপনার কি বলে এই আমরা কি বলি এটাকে হচ্ছে মানে সিঙ্ক মানে সিঙ্ক্রোনাইজ মানে সিঙ্ক্রোনাইজ ওয়েতে হচ্ছে চলতে থাকে সিপিইউর এই এক্সিকিউশন গুলো। সো এট দ্যাট টাইম দেখা যায় তার আমরা র্যাম থেকে ওই যে লং টাইম যে ইনফরমেশন লং টাইম যে ডেটা লং টাইম যে পেজগুলো র্যামের মধ্যে ওয়েট করতেছিল ওইগুলোকে হচ্ছে আমরা ভার্চুয়াল মেমোরিতে পাঠিয়ে দিই আপাতত আপাতত ওইখানে যে টেম্পোরারি হোল্ড হয়ে থাকো। সো তাহলে আমরা এখানে এই আইটেম বলতে পারি যে programs are not immediately needed and then they can be moved from RAM to virtual memory। সো অনেক কনসেপ্ট কিন্তু আমরা এখানে বলতে পারি। সো বেসিক্যালি আমরা এখানে তাহলে এই যে আমরা একটা পয়েন্ট বলতে পারি যে ভার্চুয়াল মেমরি ইজ ইউজড when RAM is become slow or RAM is become almost full,
তারপর হচ্ছে আমি কিন্তু এটা বলতে পারি যে when a computer is running many process at once, যখন হচ্ছে আমাদের একটা কম্পিউটার সিস্টেম একসাথে অনেকগুলো প্রসেস রান করতে যায় তখন কিন্তু আমাদের ভার্চুয়াল মেমোরিটা লাগবে, সিম্পল। সো এই কিন্তু আমাদের একটা পয়েন্ট হতে পারে। তারপর হচ্ছে আমি এটা বলতে পারি যে ভার্চুয়াল মেমোরি মে বি ইউজড ফর এফিসিয়েন্ট ইউজ অফ র্যাম, এটাও বলতে পারি। তারপরে যে লাস্টে বললাম যে প্রোগ্রামস আর নট ইমিডিয়েটলি নিডেড, দেন দে ক্যান বি মুভ ফ্রম র্যাম টু দ্য ভার্চুয়াল মেমোরি। সো এই যে 4টা পয়েন্ট বলে দিলাম, এখানে যে কোনো 2টা পয়েন্ট আপনি ইউজ করতে পারেন, সিম্পল। আচ্ছা, এরপরে নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ ডিস্ক থ্রেশিং উড অকার। ডিস্ক থ্রেশিং তাহলে হচ্ছে কখন হতে পারে। সো ডিস্ক থ্রেশিং এর কনসেপ্ট যদি আপনার মনে থাকে তাহলে আপনি এইটার অ্যান্সার কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা, সো তাহলে দেখেন মেইন থিমটা যদি বলি যে ডিস্ক থ্রেশিং অ্যাকচুয়ালি কি জিনিস, যদি আমরা এখানে বলি ডিস্ক থ্রেশিং তার মধ্যে কি হয় যে এটা কিন্তু আমাদের মানে ওয়ান কাইন্ড অফ একটা প্রবলেম, মানে ব্যাপারটা এরকম যে যখন হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি আর র্যামের মধ্যে যখন আমাদের কন্টিনিউয়াসলি পেজিং হতে থাকে, মানে ওই যে পেজিং বলেন আর সেগমেন্টেশন বলেন, যখন হচ্ছে ভার্চুয়াল মেমোরি আর র্যামের মধ্যে কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার মানে এটার সোয়াপিং হতে থাকে। সো ওই কন্টিনিউয়াসলি আপনার র্যাম আর ভার্চুয়াল মেমোরির মধ্যে ডেটা সোয়াপিং হতে হতে কিন্তু দেখা যাবে যে আমাদের কোন একটা টাইমে যে কিন্তু হচ্ছে আমাদের একটা প্রবলেম হতে পারে। সো ওইটাকে হচ্ছে আমরা বলি ডিস্ক থ্রেশিং বলি। তো তাহলে আমরা এখানে ফার্স্টে হচ্ছে মেনলি যে এই পয়েন্টটা বলতে পারি, disk thrashing is a problem that may occur when virtual memory is being used. কারণ দেখেন ভার্চুয়াল মেমোরি কিন্তু যখন আমাদের ইউজ হবে অ্যাট দ্যাট টাইমে কিন্তু আমাদের ডিস্ক থ্রেশিং হতে পারে, বাট যদি ভার্চুয়াল মেমোরি আমাদের ইউজ না হয় তখন কিন্তু ডিস্ক থ্রেশিং হবে না, কারণ ভার্চুয়াল মেমোরি আর র্যামের মধ্যেই যখন কন্টিনিউয়াসলি আমাদের ডেটাগুলো সোয়াপ হতে থাকে তখনই কিন্তু আমাদের ডিস্ক থ্রেশিং হতে পারে, নাহলে হবে না। তার মানে আমরা কিন্তু সিম্পলি বলতে পারি যে ডিস্ক থ্রেশিং ইজ মে কি বলা যায়, মানে বলতে পারি ডিস্ক থ্রেশিং ইজ or disk thrashing may occur when virtual memory is being used, এটা পয়েন্ট আমরা বলতে পারি। দেন হচ্ছে আমি এটা বলতে পারি আমরা মানে এটা মেইন রিজনটা বলতে পারি যে অ্যাজ আমাদের মেইন মেমোরি যখন আমাদের ফিল আপ হয়ে যাবে, সো মেইন মেমোরি ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আমাদের মোর পেজ, মানে আমাদের র্যামের মধ্যে বা যখন হচ্ছে আমরা যখন আরো নিউ প্রসেস আমরা ইনপুট দেবো তখন ওই প্রসেসটা কিন্তু হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট হবে, ডিফারেন্ট ডিফারেন্ট পেজেস ক্রিয়েট হবে। সো ওই পেজগুলো কিন্তু হচ্ছে আমাদের কি হবে মানে সেকেন্ডারি অফ ভার্চুয়াল মেমোরির মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ইন আর আউট হতে থাকবে। সো ওই সময় কিন্তু আমাদের ডিস্ট্রেসিং হতে পারে। তো আমি এখানে এটা বলতে পারি যে অ্যাজ মেইন মেমোরি ফিলস আপ, সো দেন মোর পেজেস নিড টু বি সোয়াপড ইন অ্যান্ড আউট অফ সেকেন্ডারি ভার্চুয়াল মেমোরি, সেটা বলতে পারি। আর হচ্ছে আমরা এটা বলতে পারি যে this page swapping leads to a very high rate of hard disk head movements, কারণ ওই যে আপনার ভার্চুয়াল মেমোরির মধ্যে যদি আপনার কন্টিনিউয়াসলি ডেটা যায় আর আসে মানে কি আপনার হার্ড ডিস্ক কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার ওই অফ হচ্ছে অন হচ্ছে অফ হচ্ছে অন হচ্ছে অফ হচ্ছে অন হচ্ছে মানে ওই টাইমে, তাহলে আপনার হার্ড ডিস্ক যদি কন্টিনিউয়াসলি আপনার অফ অন করতে থাকে তার মানে কি আপনার হার্ড ডিস্কের মধ্যে যে মুভিং পার্টগুলো আছে ওইগুলো কিন্তু আপনার কন্টিনিউয়াসলি অফ অন করতে থাকতেছে, তাহলে এইটা কিন্তু হচ্ছে আপনার হার্ড ডিস্কের জন্য কিন্তু ভালো না, ঠিক আছে। যাই হোক, সো এই হচ্ছে আমাদের এই আইটা পয়েন্ট কিন্তু আমরা সিম্পলি এখানে মেনশন করতে পারি। ইভেন এই যে আমাদের যে সোয়াপিংটা, এই যে মানে মেইন মেমোরি আর সেকেন্ডারি স্টোরেজের মধ্যে আমাদের সোয়াপিংটা, আমাদের এই সোয়াপিং এর যে একটা লম্বা টাইম ধরে যদি হয়, সো তার মানে যদি এই সোয়াপিং যে আমরা একটা লম্বা টাইম যদি স্পেন্ড করি তখনও কিন্তু আমাদের ডিস্ট্রেসিং হতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি যে it will be happen when more time is spent swapping the pages. সো অনেক পয়েন্ট বলা যায় দেখো, তাই না? তাহলে বেসিক্যালি তাহলে কি বললাম যে আমরা এটা বলতে পারি যে distraction is a problem that may occur when frequent transfers between main memory and secondary memory, or এটা বলতে পারি distraction is a problem that may occur when virtual memory is being used। তারপরে আমরা এটা বলতে পারি as main memory fills up more pages need to be swapped in and out of secondary virtual memory। তারপর আমরা এটা বলতে পারি যে এই যে আমাদের যেই
কন্টিনিউয়াসলি যেই সোয়াপিং গুলো হবে, সো দিস কন্টিনিউয়াস সোয়াপিং লিডস টু আ ভেরি হাই রেট অফ হার্ড ডিস্ক হেড মুভমেন্টস। এটা বলতে পারি যে সামটাইমস মোর টাইম ইজ স্পেন্ট, কি বলা যায়, ও সরি, সামটাইম ডিসফ্রেশিং will be happen when more time is spent swapping the pages. সো এইভাবে হচ্ছে আমরা সিম্পলি অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি এখানে। সো যাক, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে রিভার্স পলাস নোটেশন, এটা পারবেন। আচ্ছা, সো আই থিঙ্ক আমাদের এই চ্যাপ্টারে আর কোনো কোশ্চেন এখানে নাই। স্ট্যাক, নেক্সট কোশ্চেনে মুভ করি আমরা। এইখানে এবার দেখেন আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের এটা কোশ্চেন হচ্ছে এটা মে জুন 24 ব্যাগেন 32। সো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে আউটলাইন টু বেনিফিটস এন্ড টু লিমিটেশনস অফ ভার্চুয়াল মেশিন। সো আমি যদি এটা দেখাই, এটা আমাকে তো লিখছিলাম, যেমন এই যে আমার এখানে নোটসগুলো ছিল, যেমন এই যে ভার্চুয়াল মেমোরি আমাদের এখানে অ্যাডভান্টেজ আর হচ্ছে লিমিটেশন। আমাদের এখানে অ্যাডভান্স হচ্ছে যে প্রবলেমস ইন ওয়ান ভার্চুয়াল মেমোরি ডু নট এফেক্ট আদার্স। আমাদের ভার্চুয়াল মেমোরিতে যে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমাদের ওই যে আমাদের এই আদার যে কোম্পানিগুলো আছে, লাইক হচ্ছে আমাদের প্রসেসর, র্যাম, ইভেন হচ্ছে আমাদের যে প্রসেসগুলো রানিং থাকবে সেগুলোতে কোনো ইফেক্ট ফেলবে না। কিন্তু র্যামে যদি প্রবলেম হয় দেখা যাবে যে আমাদের সিস্টেমে রান করবে না। সো ভার্চুয়াল মেমোরি ডাজন্ট ম্যাটার, ভার্চুয়াল মেমোরি বিষয়টা ম্যাটার করে না, এটাই। তারপর হচ্ছে it has compatibility feature because it runs software from different platforms. কিন্তু এটা তো হবেই সিম্পল, যে কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে যে আপনার মানে মানে হচ্ছে যে আপনার যে কোনো উইন্ডোজ, মানে যে কোনো কি বলে, যে কোনো সিচুয়েশনে হচ্ছে আপনি কিন্তু ভার্চুয়াল মেমোরিটাকে ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন যে আপনার সিস্টেম, আপনি উইন্ডোজ 10, কখনো উইন্ডোজ 10, কখনো উইন্ডোজ 11, কখনো দেখা গেল হচ্ছে আপনি আপনার সিস্টেমকে হ্যাকিংটোশ ইউজ করে আপনি কিন্তু মানে অ্যাপল ইউজ করতে, এইটা তো জাস্ট আমি ভুল করে বলে ফেললাম, যদি বলা উচিত হয়নি, তো বুঝলেন বলে ফেলি, যে আপনি চান যে আপনি হচ্ছে আপনার কম্পিউটার ডিভাইসে হচ্ছে আপনি মানে এই কি বলে আইম্যাকের ফিল নিতে চান, মানে এই অ্যাপলের যে উইন্ডোজ আইম্যাকের ফিল নিতে চান, তাহলে সেটা আপনি ইউজ করা যায়। ইন্ডিয়ার কেসে, তাহলে ইন্ডিয়ার কেসে হচ্ছে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হার্ড ডিস্কটাকে আপনাকে ফুললি ফরম্যাট করে ফেলতে হবে। আপনার হার্ড ডিস্কটাকে ফুললি ফরম্যাট করে ফেলতে হবে। অ্যান্ড দেন হচ্ছে একটা সফটওয়্যার আছে, ওটার নাম হচ্ছে হ্যাকিনটশ। ওই হ্যাকিনটশ ইউজ করে হচ্ছে আপনি ওই হার্ড ডিস্কের মধ্যে অ্যাপলের যে আইম্যাক যে অপারেটিং সিস্টেম আপনি ওইটাকে ইউজ করে দেন হচ্ছে আপনি ফুললি আপনার উইন্ডোজ বেস কম্পিউটারকে হচ্ছে আপনি ফুললি অ্যাপল বেস কম্পিউটার আপনি মানে কি বলে মানে শিফট করতে পারবেন। মানে আপনি হচ্ছে উইন্ডোজ থেকে আপনি অ্যাপলে শিফট করে ফেললেন, কিন্তু সিস্টেম কিন্তু থাকলো আপনার কম্পিউটারে, আইম্যাক কিন্তু না। কিন্তু আপনি চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারেন, ইউজ করা যায় আর কি। যা গেল। তারপরে বলছে যে মাল্টিপল সিস্টেম ইউজ ওয়ান ফিজিক্যাল মেশিন, এটাও সিম্পল একটা কনসেপ্ট হতে পারে। তারপর হচ্ছে আমাদের লিমিটেশন কি থাকতে পারে, যে ইট মে স্লোয়ার দ্যাট রিয়েল হার্ডওয়্যার, সো পারফরমেন্স ওভারহেড মে অকার। এটা হতে পারে, কারণ দেখেন আমাদের র্যামের স্পিড আর আমার হার্ড ডিস্কের স্পিডটা তো সেম না, কারণ সবাই যে আপনার এসএসডি ইউজ করি এমন তো না। হ্যাঁ, কারণ বাংলাদেশে এখন অনেক গরিব আছে, ইভেন আমিও এখনো হার্ড ডিস্ক ইউজ করি না, তাও মানে আমার এসএসডিও আছে, সেটা না বলি। মেন কথা হচ্ছে যে হার্ড ডিস্ক অনেক ইউজ করে এখনো। সো দেখা যাবে যে আপনার র্যামের ধরেন যে আপনার একটা প্রসেস রানিং আছে, সো ওই প্রসেসের 60% পেজ হচ্ছে আপনার র্যামের মধ্যে, বাকি 40% পেজ হচ্ছে আপনার ভার্চুয়াল মেমোরির মধ্যে, মানে আপনার হার্ড ডিস্কের মধ্যে। তাহলে র্যাম থেকে কিন্তু পেজগুলো যতটা ফাস্ট প্রসেস হয়ে যাবে, আপনার সেকেন্ডারি স্টোরেজ থেকে কিন্তু আপনার পেজগুলো ততটা ফাস্ট কিন্তু প্রসেস হতে পারবে না, কারণ সেকেন্ডারি স্টোরেজের স্পিড তো কম। সো অ্যাট দ্যাট কেস দেখা যাবে যে আমাদের পারফরমেন্স কিন্তু পারফরমেন্স ওভারহেড হলে হতে পারে। তারপর হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি আপনি যদি ইনক্রিজ করতে চান, তাহলে দেখা যায় তখন কিন্তু আপনার কিন্তু সিপিইউ আর র্যামের কনফিগারেশন কিন্তু হাই হতে হবে। সো এখানে এটাই বলছিলাম যে ইট রিকোয়ার্স স্ট্রং সিপিইউ অ্যান্ড র্যাম ফর হাই রিসোর্স ইউজেস। সিম্পল। ইভেন আপনি এই যে আমরা যে এখন যে কোশ্চেনটার এই যে দেখলাম অ্যান্সার, যে আমাদের ভার্চুয়াল মেশিনের দুইটা বেনিফিট, দুইটা লিমিটেশন। সো এটা আপনি ওই মার্কেটিং থেকেও দেখতে পারেন, সেখানেও দেখবেন যে অনেক পয়েন্ট লেখা আছে, ওখান থেকে আপনি কিছু পয়েন্ট নিতে পারেন। সিম্পল।
তারপরে দেখি এখানে নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে। Explain the roles of the host operating system and the guest operating system. এটা পড়ছিলাম যে আমাদের একটা হোস্ট একটা গেস্ট অ্যাজ ইউজ ইন আওয়ার কম্পিউটার সিস্টেম রানিং আ ভার্চুয়াল মেশিন। ওই যে আমরা ভার্চুয়াল মেশিনের কনসেপ্ট পড়ছিলাম যে আমরা কিন্তু আমাদের ধরেন যে আপনি হচ্ছে আপনার পিসির মেইন অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 11, তো আপনি থিঙ্ক করেন যে আমি হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম উইন্ডোজ এক্সপি আমরা ইউজ করতে চাচ্ছি, কারণ কিন্তু হচ্ছে আমরা ভিএমওয়ার ইউজ করে কিন্তু হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে কিন্তু হচ্ছে আরেকটা নিউ সিস্টেম মানে ভার্চুয়াল একটা সিস্টেম কিন্তু আমরা ইনস্টল করতে পারি। এন্ড আপনি চাইলে ওই ভার্চুয়াল সিস্টেমে আপনি যে কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনি ইউজ করতে পারেন। তাহলে ওই যে আপনি যে ভার্চুয়াল মেশিনে আপনি যে উইন্ডোজটা আপনি ইউজ করবেন, তখন ওইটা কিন্তু আপনার হয়ে যাবে গেস্ট অপারেটিং সিস্টেম। আর আপনার সিস্টেমের মেইন যে উইন্ডোজটা ওইটা কিন্তু হচ্ছে আমাদের হোস্ট অপারেটিং সিস্টেম। তো বলছি এক্সপ্লেইন দ্য রোলস অফ দ্য হোস্ট অপারেটিং সিস্টেম এন্ড গেস্ট অপারেটিং সিস্টেম অ্যাজ ইউজ ইন আওয়ার কম্পিউটার সিস্টেম রানিং আ ভার্চুয়াল মেশিন। তো আমরা এখানে সিম্পলি কিছু পয়েন্ট যদি এখানে মেনশন করি অ্যাজ ইউজুয়াল, সো আমরা এখানে বলতে পারি যে লাইক কি বলতে পারি ব্লা ব্লা ব্লা। আচ্ছা এটা কয় মার্কসের? 3 মার্কস। সো বাই কম্বাইন যদি আমরা বলি the host OS is the main OS of the system কি বলা যায় the system host OS is the main operating system for the system আচ্ছা এটা গেল। সো আপনি কিন্তু আবার এক্সাম ওএস লিখেন না, অপারেটিং সিস্টেমটা ফুল লিখবেন, এটা বেটার হয়। অপারেটিং সিস্টেম ফুল লিখবেন, অপারেটিং সিস্টেমটা আবার ও আর এস হচ্ছে ওটা স্মল লিখেন, ক্যাপিটাল না। হ্যাঁ আমি জাস্ট এখানে সফটওয়্যার লিখলাম। So the host operating system is the main operating system for the system. The main operating system for the system বলি for the computer. Operating system for the system এটা মানে এখানে বারবার হয়েছে সিস্টেম যে the host operating system is the main operating system for the system, এটা শুনতে খারাপ লাগে। সো আমি এটা বলতে পারি the host operating system is the main operating system for the computer, এটা বলি for the computer for the machine কম্পিউটার বলি হচ্ছে। এরপর বলতে পারি it controls all the resources of the host computer. যেন আমি এটা বলতে পারি the guest OS runs within the virtual machine, with the VM. The guest OS runs within the virtual machine. So এখানে আরেকটা পয়েন্ট আমরা জাস্ট ফর সেফটি হিসেবে আমি এটাকে অ্যাড করতে পারি যে the guest operating system runs under the control of the host OS. ব্যাস হয়ে গেল, খুবই সিম্পল। ইভেন এটাকে হচ্ছে আপনি এটুকুর মধ্যে লিখে ফেলতে পারবেন। হ্যাঁ সো এই আমরা হচ্ছে এখানে মেইনলি এই যে এই 3টা পয়েন্ট লিখলাম। সো এইখানে হচ্ছে আমরা এই পয়েন্টটাতে বাদ দিতে পারি যে ইট কন্ট্রোল অল দ্য রিসোর্স অফ দ্য হোস্ট কম্পিউটার, এটা না বললে হয়। আমরা বলতে পারি যে দি হোস্ট অপারেটিং সিস্টেম ইজ দ্য মেইন অপারেটিং সিস্টেম ফর দ্য কম্পিউটার, দ্য গেস্ট অপারেটিং সিস্টেম রানস উইদিন দ্য ভার্চুয়াল মেশিন and the guest operating system runs under the control of the host operating system. বাট তারপর আমরা এখানে এক মানে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা পয়েন্ট বেশি লিখবো বিকজ অফ সেফটি। গেল এটা। আচ্ছা তারপর এটা শেষ, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য প্রসেস অফ সেগমেন্টেশন ফর মেমোরি ম্যানেজমেন্ট। সো সেগমেন্টেশনের প্রসেস তো আই থিঙ্ক আমরা পড়ছিলাম, এখানে মেবি নোট করা আছে নাকি নাই জানি না, হয়তো মনে ছিল বাট চলে গেছে, যাই হোক সমস্যা নাই। তো সেগমেন্টেশনের কনসেপ্টটা হচ্ছে, তো আমরা তো জানি অলরেডি যে সেগমেন্টেশন কিভাবে হয়। তো আমরা কিছু পয়েন্ট আমরা এখানে একটু জাস্ট সিম্পলি দেখে নিই যে কি কি পয়েন্ট থাকতে পারে, আমরা কি কি লিখতে পারি এরকম আর কি। সো আমরা এখানে বলতে পারি লাইক সো সেগমেন্টে হচ্ছে আমাদের সেগমেন্টেশন আমাদের অ্যাকচুয়ালি আমাদের কি হতো। সো ইন সেগমেন্টেশন or in segmented memory, the virtual address space is broken down into
blocks called segments. বলতে পারি each segment has name and size. Each segment has a name and size. তারপর আমি বলতে পারি যে আর কি বলা যায়, during execution segments from virtual memory are loaded into physical memory, and then হচ্ছে আমরা বলতে পারি আর কি বলা যায়, আর তারপরে হচ্ছে আমাদের এখানে যে অফসেট একটা ভ্যালু ছিল, যে এই অফসেট ভ্যালুটা কিন্তু হচ্ছে আমাদের সেগমেন্টের সাইজটাকে হচ্ছে আমাদের ইন্ডিকেট করতো। সো দি অফসেট ভ্যালু, এটা মেনশন করতে, যে অফসেট ভ্যালু indicates the size of the segment, দেন হচ্ছে আমাদের আমাদের এখানে কিন্তু আমরা একটা ম্যাপ টেবিল ইউজ করতাম। সো আর সেগমেন্ট ম্যাপ টেবিল, এটা জাস্ট অ্যাড করে দেই, আর সেগমেন্ট ম্যাপ টেবিল maps the virtual address to physical addresses. ব্যাস কাজ শেষ। সো আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছেন, এটুকুতে না বোঝার মতো কনসেপ্ট নাই, জাস্ট হচ্ছে আমরা এখানে দেখলাম যে আমাদের অ্যান্সার প্যাটার্ন কেমন হতে পারে। সো এখানে আপনার পয়েন্ট করে লেখার দরকার নেই, মানে এই প্রত্যেকটা ডিফারেন্ট সেন্টেন্স আপনাকে ডিফারেন্ট লাইন লেখার দরকার নেই, আপনি জাস্ট সিম্পলি হচ্ছে এটাকে প্যারা করে লিখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। তো বলছে তারপরে ডিসপ্লেসিং জিনিসটা কি, এটা তো আমরা অলরেডি দেখে আসছি। সো এখানেও সেম কনসেপ্ট আপনি লিখতে পারেন সিম্পলি। সো যাই হোক, এটা আমাদের গেল। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপর হচ্ছে দ্য কার্নাল ইজ দ্য সেন্ট্রাল কম্পোনেন্ট অফ অপারেটিং সিস্টেম, আউটলাইন হাউ দ্য কার্নাল অফ ওএস ইজ অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারাপ্ট হ্যান্ডলার। সো কার্নাল হচ্ছে আমাদের ইন্টারাপ্ট হ্যান্ডলারটা, মানে আমাদের কার্নাল হচ্ছে কিভাবে ইন্টারাপ্ট হ্যান্ডলার হিসেবে ওয়ার্ক করতেছে। সো এখানে বলতে যে আমাদের কার্নাল রিসিভ আ সিগন্যাল হোয়েন অ্যান ইন্টারাপ্ট ইজ জেনারেটেড, দেন হচ্ছে kernel checks the priority and reviews the status of the current interrupts. এই তো আমাদের দুটো পয়েন্ট হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা এটাও বলতে পারি যে the system enters the kernel mode if the type of interrupt is of higher priority than the current process. এই তো আমাদের হয়ে গেল, তিন মার্ক কিন্তু শেষ, 3 মার্ক কিন্তু অলরেডি আমাদের শেষ। সো এইভাবে হচ্ছে আমরা সিম্পলি আমাদের এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে আমাদের কার্নালের থ্রুতে কিভাবে হচ্ছে আমাদের ইন্টারাপ্টটাকে আমরা হ্যান্ডেল করছি, আমরা এটাকে সিম্পলি এভাবে বলতে পারি। এবার বলছে হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম মাল্টিটাস্কিং ইন অ্যান অপারেটিং সিস্টেম। মাল্টিটাস্কিং বলতে হচ্ছে আমরা কি মিন করতেছি। সো এখানে সিম্পল থিংটা হচ্ছে কি, যে মাল্টিটাস্কিং আমাদের হচ্ছে একটা কম্পিউটারকে হচ্ছে মোর দ্যান ওয়ান প্রসেস হচ্ছে সেম টাইমে কিন্তু অ্যালাউ করে। আমরা বলতে পারি যে মাল্টিটাস্কিং অ্যালাউস আ কম্পিউটার টু ক্যারি আউট more than one process at a time. That was describe how multitasking is implemented in operating system. So এখানে আমরা সিম্পল, মানে আমাদের মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কিভাবে আমাদের ইমপ্লিমেন্ট হচ্ছে, তো আমরা এখানে সিম্পলি এটা বলতে পারি যে প্রসেসর কি বলা যায়, প্রসেসর বলতে পারি যে প্রসেসর টাইম, তারপরে কমন হার্ডওয়্যার and resources are shared between tasks. So আমাদের যে মাল্টিটাস্কিং গুলো আসবে, প্রত্যেকটা টাস্কের সাথে কিন্তু আমাদের প্রসেসরের যেই টাইমিং কনসেপ্ট গুলো, সেই টাইমিং কনসেপ্ট, তারপরে আমাদের কোন হার্ডওয়্যার গুলো হচ্ছে ইউজ করা হবে, ওই হার্ডওয়্যার গুলো হচ্ছে রিসোর্স গুলো হচ্ছে প্রত্যেকটা প্রসেসের সাথে শেয়ার করা হবে। এন্ড দেন হচ্ছে আমরা একটা শিডিউলিং অ্যালগরিদম ইউজ করব আমাদের এই মাল্টিটাস্কিংটাকে হচ্ছে আমাদের একটা সিনক্রোনাইজ ওয়েতে কমপ্লিট করার জন্য। সো দেন শিডিউলিং is used to decide on the processes
to be carried out to ensure multitasking সো 2 মার্কস বলছিল আই থিঙ্ক। হ্যাঁ, এই তো হয়ে গেল, বাস সিম্পল। আরো পয়েন্ট লেখা যায়। সো আপনি এই তো ইন দ্যাট কেস হচ্ছে আপনি একটু ওই আমি সবসময় বলি যে এই মানে আপনার কনসেপ্টগুলো বোঝার পর আমাদের ক্লাসগুলো শেষ করে তারপর হচ্ছে মার্কের সিম থেকে হচ্ছে একটু অ্যান্সারগুলো একটু রিভিশন দিয়ে দিবেন, তাহলে আপনার মনে কাছে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা গেল এটা। সো আমরা এবার আরেকটা সলভ শিফট করি। সেখানে বলছি হোয়াট ইজ মিন মাল্টিটাস্কিং, হাউ ইট বেনিফিটস প্রসেস ম্যানেজমেন্ট। সো এখানে একটা পার্ট আমাদেরকে একটু এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে যে হাউ ইট বেনিফিটস প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট মানে মাল্টিটাস্কিং হচ্ছে আমাদের প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে কিভাবে বেনিফিট করতেছে, এটা হচ্ছে আমাকে একটু সিম্পলি বলতে হবে। সেটা আমরা বলতে পারি তো যে কি বলা যায় যে আমাদের যখন হচ্ছে আমাদের মাল্টিটাস্কিংটা রানিং থাকে তখন দেখা যায় যে এটা কিন্তু হচ্ছে আমাদের প্রসেস ম্যানেজমেন্টকে বেনিফিট করতেছে কিভাবে, বাই অ্যালোয়িং মোর টাস্ক টু কমপ্লিট দেন would be the case if they had to run one task after another। তাহলে প্রসেস ম্যানেজমেন্টের মেইন থিম হচ্ছে যে প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে একটা টাস্ক শেষ করে দেন হচ্ছে আরেকটা টাস্ক স্টার্ট করে দেবে, কিন্তু আমাদের এই মাল্টিটাস্কিং করতেছে কি যে তাকে হচ্ছে হেল্প করতেছে যাতে হচ্ছে সে এট এ টাইম একসাথে অনেকগুলো টাস্ক সে রান করতে পারে। এইটাই কিন্তু, এছাড়া কিছু না। আমরা এখানে সিম্পলি এটাই বলতে পারি যে তাহলে মাল্টিটাস্কিং বেনিফিটস প্রসেস ম্যানেজমেন্ট বাই allowing more tasks to complete if they had to run one task after another। সো আমরা এভাবে সিম্পলি বলতে পারি। তারপরে যে 8b তে বলছে explain the function of the shortest remaining time, so SRTF, the short remaining time scheduling routine and give a benefit of this routine। So functions and benefit হচ্ছে আমাকে বলতে হবে। সো শর্টেস্ট রিমেইনিং টাইম শিডিউলিং হচ্ছে আমাদের কি হয় সেটা তো আমরা ভালো করে জানি, যে আমাদের প্রসেসগুলো ফার্স্টে কি হবে, প্রসেসগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের রেডি কিউতে আমাদের এগুলা অ্যারাইভ করবে। দেন হচ্ছে যার সব থেকে বার্স্ট টাইম কম সে কিন্তু হচ্ছে আমাদের কি হবে আগে এক্সিকিউট হবে। সো তার মানে হচ্ছে প্রসেস উইথ দ্য শর্টেস্ট বার্স্ট টাইম আর এক্সিকিউটেড ফার্স্ট। দেন হচ্ছে আমাদের এই এসআরটিএ বা শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা প্রিএমটিভ অ্যালগরিদম, প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম। সো আমি এখানে বলতে পারি ইট ইজ আ প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদম। সো হ্যাঁ, জাস্ট আমাদের 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 এটুকু বললেই হচ্ছে। সো এইগুলো হচ্ছে আমার 3 পয়েন্ট। অ্যান্ড আমরা বেনিফিটটা যদি বলি যে আমাদের এখানে কিন্তু আমাদের ওয়েটিং টাইমটা কিন্তু আমাদের মানে স্লাইটলি কিন্তু মিনিমাইজ হয়ে যায়। এটা কিন্তু আমরা যখন ওই যে লাস্ট ওই যে আমরা এই শিডিউলিং অ্যালগরিদম যখন আমরা লাস্ট এই কম্পারিজন দেখছিলাম যে আমাদের কোনটাতে টাইম কেমন লাগতেছে, তো এই শর্টেস্ট রিমেইন টাইম ফার্স্টে দেখা যায় যে আমাদের কিন্তু এখানে ওয়েটিং টাইমটা কিন্তু একটু হলেও মিনিমাইজ হয়ে যাচ্ছে, এটা বলতে পারি। তারপরে হচ্ছে আমাদের আরেকটা আছে বেনিফিট, সেটা হচ্ছে যে যেই প্রসেসগুলোর হচ্ছে শর্ট টাইম হচ্ছে অনেক মানে সব থেকে বেশি মানে বাস টাইম হচ্ছে কম, ওইগুলো কিন্তু খুবই দ্রুত আমাদের এক্সিকিউট হয়ে যায়। এটা বলতে পারি যে প্রসেস উইথ শর্ট বাস টাইম আর প্রসেস ভেরি কুইকলি। এই বাস আমাদের 4 মার্কসের কনসেপ্ট শেষ। এটা গেল। আচ্ছা, এটা বাদ দিলাম। সো এরপরে যা আছে এগুলো সব সেম। এখানে হচ্ছে যে আপনার আইডেন্টিফাই 3 প্রসেস স্টেট, সেটা আমরা জানি যে আমাদের কি কি প্রসেস স্টেট আছে। আমাদের হচ্ছে রানিং স্টেট, রেডি স্টেট, ব্লক স্টেট, এটা জানেন। তারপর হচ্ছে আমাদের এই যে শর্টেস্ট জব ফার্স্ট একদম এসজিএফএস। এই আপনাকে এই এসজিএফএস এই 3টা ফাংশন বলবেন, যে আমাদের কি হয় যে আমাদের ফার্স্টে তো আমাদের প্রসেসগুলো হচ্ছে আমাদের রেডি কি কি রেডি কি কি কিউতে অ্যারাইভ হবে। দেন হচ্ছে আমাদের দেখবে যে কোনটার হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট, ওইটা হচ্ছে আমরা আগে সিলেক্ট করব। সো এই তো মানে কনসেপ্ট তো আপনার জানা আছে, যারা আমাদের কোনটাতে হচ্ছে কীভাবে কাজ করতেছে। অ্যান্ড অ্যাট দ্যাট হচ্ছে আপনি এটা বলতে পারেন যে আমাদের কোনটার বেনিফিটটা কি। আপনি হচ্ছে জাস্ট ওই মানে এইগুলা কিন্তু আর খুব বেশি আপনার কাছে কমপ্লেক্স লাগবে না, আপনি এখন জাস্ট একটু মার্কেট সিমটা আপনার রিভিশন দিলে কিন্তু হয়ে যাবে, খুব বেশি ঝামেলা হবে না। যাই হোক, সো আই থিঙ্ক আর প্রবলেম হবে না। এরপরে যেগুলো আছে যে আমাদের রাউন্ড রবিনের এখানে ফাংশন আস করছে, তারপর বেনিফিট, এগুলো বললে বুঝে যাবেন। এই যে আমাদের ডিসক্রাইব ওয়ান রিজন হোয়াই শিডিউলিং ইজ নেসেসারি ইন প্রসেস ম্যানেজমেন্ট, এগুলো এখন সব হচ্ছে আপনার খুবই বেসিক কনসেপ্ট। এই যে আমাদের রানিং, তারপর রেডি, ব্লক, আমাদের এইগুলোর মেইন কাজ কি, এগুলো হচ্ছে এগুলো এখন আপনি পড়লে বুঝতে পারবেন। সো আই থিঙ্ক স্যার হবে না।
তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার 16 শেষ। তো নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা চ্যাপ্টার 15টা আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ।